বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে এই মুহূর্তে যারা চ্যানেল আই দেখছেন, আপনাদেরকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এমএফআই শীর্ষক অনুষ্ঠানে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফ ও চ্যানেল আইয়ের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। যারা মাইক্রোফাইন্যান্স কাজ করেন, এই প্রতিষ্ঠানগুলোর একটি প্ল্যাটফর্ম হচ্ছে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফ। সিডিএফ 1992 সালে প্রতিষ্ঠা লাভ করলেও 1997 সালে কোম্পানি আইনে অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে নিবন্ধিত হয় এবং পরবর্তীতে এই প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সেক্টরের জনবলের দক্ষতা উন্নয়ন, তাদেরকে স্বাবলম্বী করার জন্য তাদের বিভিন্ন তথ্য সংগ্রহ, বিনিময়, গবেষণা এবং সর্বোপরি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিভাবে আর্থিক সহযোগিতা প্রদান করা যায়, এই কাজগুলো নিয়ে সিডিএফ কাজ করছে। বরাবরের মতো সিডিএফ কর্তৃক আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে আজকের 32তম পর্বটি বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ এর সৌজন্যে প্রচারিত হচ্ছে। আমরা এই অনুষ্ঠানে আজকে পেয়েছি আমাদের পল্লী কর্মক সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফজলুল কাদের এবং একই সাথে আমরা বিজ থেকে পেয়েছি আমাদের আরেকজন অতিথি জনাব ইকবাল আহমেদ। আমি আজকে প্রথমেই যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় অতিথি জনাব ফজলুল কাদেরের নিকট, যিনি এই মাইক্রো ক্রেডিট সেক্টরে, আমি শুধু বলবো না, পল্লী উন্নয়ন কর্মকাণ্ডে সুদীর্ঘ বলতে গেলে সারাটি জীবন কাজ করেছেন। আমি ফজলুল কাদের সাহেব থেকে জানবো, আসলে আপনারা যখন এই পল্লী কর্মক সহায়ক ফাউন্ডেশনটি করেন, এর একটা পটভূমি ছিল এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল ডোনার এর সাথে ছিল, একটু যদি আমাদেরকে জানান সেই পটভূমিটি। 1983 সনে একটি মাল্টিল্যাটারাল এজেন্সি এই পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন প্রতিষ্ঠার প্রসেসটা ইনিশিয়েট করেন এবং থ্রু এ লং প্রসেস অফ 7 ইয়ার্স এর ধারণাটা যখন তারা চূড়ান্ত করেন, বাংলাদেশ গভর্নমেন্ট সেটা প্রফেসর ইউনূসের কাছে দেন যে তাদের মতামতের জন্য। তিনি সম্পূর্ণভাবে ভিন্ন মত পোষণ করেন এবং বাংলাদেশের কিছু এনলাইটেন্ড ব্যুরোক্রেট যেমন আমাদের শ্রদ্ধেয় সাইদুজ্জামান স্যার এবং এম সাইদুজ্জামান এবং তাদের মতো আরও অনেকে মিলে, প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন, তারা মিলে সম্পূর্ণ দেশজ ধারণা থেকে একটা প্রস্তাব রাখেন এবং সেই মাল্টিল্যাটারাল এজেন্সিটার যেই পর্ষদে ওদের বোর্ড মিটিংয়ে ওয়াশিংটনে, সেখান থেকে এটা প্রত্যাহার করে নেওয়া হয় এবং তাতে তারা খুবই গোস্বা হয়েছিল এবং পাওয়ার সেক্টরে আমাদের একটি বড় রকমের ঋণের রিয়াকে নাকচ করে দিয়েছিল। এসব তথ্যগুলো আমাদের কাছে আছে ডকুমেন্ট সহ। তো প্রথম 6 বছর 1990 সনে এটা প্রতিষ্ঠার পরে প্রেসিডেন্টের অর্ডারে এবং পরবর্তী সময়ে এটা একটি কোম্পানি নট ফর প্রফিট হিসাবে নিবন্ধিত হয় এবং সরকার এটাকে খুব সাটলভাবে এটাকে নিয়ন্ত্রণ করে। যেমন এটা চেয়ারম্যান হচ্ছেন সরকারি রানিং কোনো কর্মকর্তা হতে পারবে না, কিন্তু এটা খুব প্রুভেন একটা ট্র্যাক রেকর্ড থাকতে হবে এবং মেজরিটি বোর্ড মেম্বাররা সরকার থেকেই নিযুক্ত হন। 15 জন 25 জনের মধ্যে জেনারেল বডির, আর বাকি 10 জন হয় প্রাইভেট সেক্টর থেকে, যেটা এই 15 জনই সিলেক্ট করেন। শুরু থেকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন প্রথম 6 বছর কোনো এজেন্সি থেকে কোনো অনুদান নেয়নি, সম্পূর্ণ সরকারি অর্থায়নে এটা চলেছে এবং সরকার খুব প্রাথমিকভাবে সামান্য অর্থ দিয়েছিল। উদ্দেশ্যটা ছিল একটা নতুন দেশজ ধারণা থেকে একটা নতুন মডেল তৈরি করা। তো প্রথমে আমরা যে কৌশলটা অবলম্বন করি যে অ্যাডহক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমরা যে অন্তর্ভুক্তিতামূলক গ্রোথের জন্য ফাইন্যান্সিং মেকানিজম, সেটা করা সম্ভব না। এটাকে একটা পারপেচুয়াল একটা ইন্টারভেনশন করতে হবে, যার মূল অনুষঙ্গ হবে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের সাথে পারফরমেন্স বেসড ফাইন্যান্সিংটাকে গ্রথিত করা। এই কৌশলটা আমাদের খুব কাজে দিয়েছে এবং তার ফলে বাই 96 আমরা আমাদের নেটওয়ার্কটা তৈরি হয়ে যায়, একটা মডেলের একটা কাঠামো তৈরি হয়ে যায়। বাংলাদেশের এমএফআইগুলো, তখন এমএফআই শব্দটা ছিল না, এই নিউ ব্রিড অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আমরা তৈরির একটা অনুকূল পরিবেশ তৈরি করব এবং ল্যান্ডিংয়ের মাধ্যমে সেটা করা ছিল সম্পূর্ণ নতুন আইডিয়া এবং তার সাথে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টকে ইন্টিগ্রেট করা। তো 96 সনের ভিতরে যখন এটা একটা মৌলিক পরিবর্তন হলো, অনেকগুলো প্রতিষ্ঠান যখন দাঁড়িয়ে গেল যারা টেক অফ করতে প্রস্তুত, তখন আমরা একটা বৃহৎ মাল্টিল্যাটারাল এজেন্সি থেকে লোন নেই সরকারের মাধ্যমে
এবং দ্বিতীয় লোনটাও নেই 96 এবং 2000-এ। আমরা প্রথমে 115, পরবর্তীতে $181 মিলিয়ন নিয়েছিলাম। এইটা বাংলাদেশের মাইক্রো ফাইন্যান্স সেক্টরকে, গ্রামীণ ব্যাংক ছাড়া অন্য সেক্টরগুলোকে টেক অফ করতে খুবই বড় একটা ভূমিকা রেখেছে। এবং পর্যায়ক্রমে পিকেএসএফ ভূমিকা রেখেছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি তৈরিতে এবং লিড ভূমিকা পালন করেছে বলবো। তখন বাংলাদেশের বর্তমান যে অর্থ উপদেষ্টা মহোদয় আমাদের শ্রদ্ধেয় ডক্টর সালেউদ্দিন আহমেদ, তখন পিকেএসএফ এর ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। ওনাকে প্রধান করে একটা টেকনিক্যাল কমিটি করা হয় এমআরআরইউ বাংলাদেশে, এবং সেখানে আমার মনে আছে যে আপনি টেকনিক্যাল ইয়েতে কাজ করেছেন, লীলা রশিদ ছিলেন, এনারা ছিলেন। সেখানে আমরা এই কাজটা করার পরে এটা আস্তে আস্তে ক্রিস্টালাইজ করে এটা টিওআরটাও প্রথম পিকেএসএফ তৈরি করে, এবং এটা 2006-তে ইনঅ্যাক্টমেন্ট হয় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিটা, এবং 2010 সনের ভিতরে রুলসগুলো তৈরি হয়ে যায়। তো এইভাবে পিকেএসএফ ক্রমাগত নিজেকে পরিবর্তন করেছে মাঠের চাহিদার সাথে, মাইক্রো ক্রেডিটের সাথে মিশে গেছে একটা, এবং আমরা মাইক্রো ফাইন্যান্সকে ব্যাকবোন হিসাবে ইউজ করে ফাইন্যান্স যাতে আরো ভালোভাবে কাজ করে তার জন্য অনেক রকমের নন ক্রেডিট সার্ভিসটাকেও আমরা পরবর্তীতে এটাকে ইন্টিগ্রেট করেছি। এবং মূল লক্ষ্য যেটা টেকসই ডিসেন্ট এমপ্লয়মেন্ট, রিস্ক মিটিগেশন এবং ক্যাপাসিটি এনহ্যান্সমেন্টের মাধ্যমে দেশের মানুষের যে আমরা যেটাকে অন্তর্ভুক্তিতামূলক উন্নয়ন বলছি, ইনক্লুসিভ ফাইন্যান্সিং এর মাধ্যমে ইনক্লুসিভ ডেভেলপমেন্টটাকে ত্বরান্বিত করার প্রসেস করে। আপনারা যখন বীজ তৈরি করেন তখন কিন্তু ডেভেলপমেন্ট কাজই আপনাদের মধ্যে ছিল। আপনারা কোন প্রেক্ষিতে এসে যে ডেভেলপমেন্ট কাজ থেকে মাইক্রো ফাইন্যান্স কাজের দিকে জড়ায় গেলেন? বীজ একটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান ছিল। 1975 সালে এটা প্রতিষ্ঠিত। CRWRC তারা একটা ফাইন্যান্সের মাধ্যমে বীজের কার্যক্রম শুরু করে। পরবর্তীতে 1985 সালে এসে বীজ নাম ধারণ করে। তো এটা ইনফ্যাক্ট আমাদের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম রবিন বীজ প্রথম দিকে এগ্রিকালচার নিয়ে কাজ করতো, এগ্রিকালচার এক্সটেনশন এডুকেশনগুলি তারা বেশি প্রমোট করতো, পাশাপাশি অন্যান্য কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক করত। পরবর্তীতে সাইফুল ইসলাম রবিন যখন টেক আপ করলেন এবং যখন দেখলেন যে এখানে ক্যাপিটাল ডিমান্ড আছে, মানে লোকজনকে যে ডেভেলপমেন্ট সার্ভিস আমরা দিচ্ছি না কেন, কিন্তু তার সাথে যদি ক্যাপিটালটাকে না দেওয়া যায়, যেটা ঋণ আকারে, তাহলে ডেভেলপমেন্ট পরিপূর্ণ হচ্ছে না। আর পরবর্তীতে আপনার অ্যাটেনশন দেওয়া হলো ডেভেলপমেন্টের সাথে মাইক্রো ক্রেডিটটাকে লিঙ্ক করা, এবং এক পর্যায়ে এসে ব্যাংক থেকে ঋণ, তারপরে ডেভেলপমেন্টও কিছু ঋণ ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনগুলি দিচ্ছে। পরবর্তীতে পিকেএসএফ, তো পিকেএসএফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান বাংলাদেশ। মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন আজকে যেগুলিকে আমরা এমএফআই বলি, ওনাদের সাথে যখন জড়ানো হলো তখন আসলে ডেভেলপমেন্টে ইন্টেন্সিভ কাজ করার সুযোগ আসছে। মাইক্রো ফাইন্যান্সটাকে কেন্দ্র করেই তখন অন্য অন্য ডেভেলপমেন্টগুলি, যেমন আজকে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা বলি, আপনার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিগুলোকে আসলে সহযোগিতা করেছে মাইক্রো ফাইন্যান্স। আমরা জানি যে পিকেএসএফ যখন কাজ শুরু করেছে একটা পর্যায়ে প্রথম দিক থেকে পার্টনার অর্গানাইজেশন বলেছে পিউ। কীভাবে আপনারা এই পার্টনার অর্গানাইজেশনগুলো সিলেক্ট করলেন এবং আপনারা নিজেরা নিবন্ধন তৈরি না করে অন্য সেক্টরের নিবন্ধিত প্রতিষ্ঠানকে আপনাদের পার্টনার হিসেবে নিয়ে তাদের মাধ্যমে ডেভেলপমেন্ট করলেন, এবং এর ফলে তাদের একটা ডিমান্ড তৈরি হলো, আপনারা সাপ্লাই সাইড, তারা ডিমান্ড সাইড, এর মধ্যে আপনাদের পরামর্শ এবং ফাইন্যান্স, আমি দুটো কথাই বলবো, কোনো গ্যাপ আছে কি না যে আপনারা দিতে পারছেন না তারা চাচ্ছে, অথবা আপনারা বেশি দিচ্ছেন তারা নিতে পারছেন না, এরকম এই সার্বিক অবস্থাটা যদি আমাদের একটা বলি। বাংলাদেশ হচ্ছে একদিক থেকে খুব সৌভাগ্যবান দেশ যে ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস করার একটা গৌরবময় ঐতিহ্য কিন্তু বাংলাদেশের সবসময় ছিল প্রাচীন আমল থেকে। 1961 সনে প্রথম ভলান্টারি অর্গানাইজেশন অ্যাক্টটা তৈরি হয়। এছাড়া সোসাইটিজ অ্যাক্টটা তো জানেন 1860 সনের আইন, এবং আরও নানা রকমের কিছু ট্রাস্ট অ্যাক্ট আছে, অনেকগুলো অর্গানাইজেশন। স্বাধীনতা পরবর্তীতে এরা কিন্তু বাংলাদেশকে গড়ার জন্য যুদ্ধ বিধ্বস্ত একটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এরা নানা কাজ শুরু করলো, এবং রবার্ট ম্যাকনামারা তখন ওয়ার্ল্ড ব্যাংকের
প্রেসিডেন্ট ছিলেন, উনি চিন্তা করলেন প্রাইভেট ডেভেলপমেন্ট অর্গানাইজেশনগুলোকে রিসোর্স দেওয়া, যাতে করে তারা সরাসরি গ্রামে গ্রাসরুটস মানুষের কাছে রিসোর্স পৌঁছে দিতে পারে। কারণ তখন দরিদ্র রাষ্ট্রগুলোর যেই গভর্নমেন্টগুলো নানা পলিটিক্যাল ইনক্লুশনের জন্য যেই ডেভেলপড দেশগুলো যে অনুদান দিত তার খুব কম অংশই পৌঁছাতো বিভিন্ন ইয়ার মাধ্যমে, যে গবেষণা থেকে যেটা পাওয়া যায়। কাজে এদেরকেও প্রণোদনা দেওয়ার জন্য এটা শুরু হলো কাজ 70s থেকে, এবং সে অনুসারে বাংলাদেশে অনেকগুলো এনজিও গড়ে ওঠা শুরু করে। 70 থেকে 80s শেষ পর্যন্ত এগুলো ছিল মোর ক্যাপাসিটি বিল্ডিং, অনুদান নির্ভর কাজ। তো প্রফেসর ইউনূস যখন গ্রামীণ ব্যাংকটা ওনাকে খুব সাস্টেইনেবল একটা ইন্টারভেনশন হিসাবে সবার পলিসি মেকারদের গ্লোবালি দৃষ্টি আকর্ষণ করলো, তখন আমাদের দেশের ডেভেলপমেন্ট থিঙ্কারদের মধ্যে একটা ডিবেটের শুরু হলো। রাইট বেসড অ্যাক্টিভিটিস থেকে এবং মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে ইকোনমিক এম্পাওয়ারমেন্টের মধ্যে কোনো কনফ্লিক্ট আছে কিনা এটাকে হারমোনাইজ করার। এবং বাই লেট 80s বা আর্লি 90s দেয়ার ওয়াজ কাইন্ড অফ কনসেনসাস একটা গড়ে উঠেছে। এই ধারণা থেকে তখন সবাই এন্ডোর্স করলো পিকেএসএফ তৈরি হওয়ার এমন একটি প্রতিষ্ঠান হবে যেটা প্রতিষ্ঠান তৈরির প্রতিষ্ঠান। পিকেএসএফ কিন্তু আসলে সেকেন্ড টায়ার অর্গানাইজেশন, ফার্স্ট টায়ার অর্গানাইজেশন হচ্ছে এমএফআইরা, যাদেরকে আমরা পার্টনার অর্গানাইজেশন বলি। এই পার্টনার অর্গানাইজেশন মানে কিন্তু লিগ্যাল পার্টনার নয়, যেটা হচ্ছে বিভিন্ন পার্টনারশিপ অ্যাক্টের আওতায় করা। এটা হচ্ছে পার্টনার্স ইন ফিলোসফিক্যাল পার্টনার। আমাদের দুইটা এমন অর্গানাইজেশনকে আমরা বাছা শুরু করলাম যাদের দারিদ্র বিমোচন সম্পর্কিত ফিলোসফিক্যাল ধারণা পিকেএসএফের সাথে যারা একাত্ম, রিগোরাস একটা প্রসেসে আমরা বাছাই শুরু করলাম। এবং মূল শুটটা ছিল ইটস এ লং ম্যারাথন রেস, পিকেএসএফ ইনস্টিটিউশন বিল্ডিং। এখানে অ্যাডহকিজমের কোনো ইয়া নাই, গোয়িং কনসার্ন স্টাইল, গোয়িং কনসার্ন, অ্যাবসলিউটলি গোয়িং কনসার্ন। এবং সেইটাকে করতে হলে যারা লম্বা দৌড়ে প্রস্তুতি নিবেন, কারণ ইনস্টিটিউশন বিল্ডিংয়ের পথ মসৃণ নয়। এবং আমাদের ব্যাংকিং সেক্টরের পৃথিবীর ইতিহাস দেখলে আমরা জানবো যে প্রায় 1000 বছরের অভিজ্ঞতার ফলে আজকের ব্যাংকিং সেক্টর এখন কোনো গ্যাপ আছে কিনা আমরা ওইটা জানতে চাইছিলাম। এখন যেটা হয়েছে কিছু প্যারাডাইম শিফট হয়েছে, যেটা আমরা তখন আর্লি 90s বা লেট 80s যেটা করতাম, দেশের দারিদ্র অবস্থা, মানুষের চাহিদা, টেকনোলজি অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই কনটেক্সটে এটার সাথে খাপ খাইয়ে নিতে হবে যাতে আরও চোখাভাবে এফেক্টিভলি এফিশিয়েন্টলি আমরা দিতে পারবে, মাইক্রো এন্টারপ্রাইজগুলো যাতে স্কেল আপ করতে পারে। তো ছোটো ছোটো ঋণ যেগুলো শুধুমাত্র পার্শিয়াল সেলফ এমপ্লয়মেন্টের জন্য হয়েছিল, এখন দাবি হচ্ছে ফুল টাইম সেলফ এমপ্লয়মেন্ট, এবং মাইক্রো এন্টারপ্রাইজের ক্ষেত্রে যাতে ডিসেন্ট ওয়েজ এমপ্লয়মেন্টেরও সৃষ্টি হয়, পাশাপাশি ফ্যামিলি বেসড ইয়েগুলো যেগুলো কটেজ ইন্ডাস্ট্রি বা সিএসএমই বলি, সেগুলো যাতে ফুল এমপ্লয়মেন্টের দিকে যায়, অর্থাৎ যেটা এসডিজিতে যেটাকে বলা হয়েছে ডিসেন্ট এমপ্লয়মেন্ট, সেই পর্যায়ে যেতে পারি। তার জন্য টেকনোলজিক্যাল সাপোর্ট লাগবে, ভ্যালু চেইনে ইন্টারভেনশন করার দরকার হবে, ওদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ, সেই কাজগুলোই পিকেএসএফ করছে। এবং বর্তমান যেটা মাইক্রো ক্রেডিটের সুদের হার অ্যালাউড আছে আপার লিমিট, সেটাতে আসলে স্কেল আপ করার মাইক্রো এন্টারপ্রাইজগুলোর সুযোগ খুবই কম। তো আমরা যদি ডিজিটাল ট্রানজ্যাকশনের মাধ্যমে এফিসিয়েন্সি বাড়াতে পারি, তাহলে আমরা ড্রামাটিক্যালি খরচ কমাতে পারবো, গ্যাপও কমে যাবে, এবং তখন যে রেটে আরও অনেক লোয়ার রেটে অফার করতে পারবো, এটা স্কেল আপ করার জন্য সহায়ক হবে। প্রিয় দর্শকবৃন্দ, চলুন আমরা বীজের বিভিন্ন কার্যক্রমের তথ্যচিত্র দেখে আসি। বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বীজ 1975 সালে যাত্রা শুরু করে একটি স্বপ্ন নিয়ে, জনগণের ক্ষমতায়ন আর জীবনমানের উন্নয়ন। যাত্রার শুরু থেকেই দেশের নানা প্রান্তে টেকসই উন্নয়ন ও সম্ভাবনার আলো পৌঁছে দিয়ে বীজ পরিণত হয়েছে সমাজ গঠনের কার্যকর শক্তিতে। 1975 সালে CRWRC এর অধীনে একটি ক্ষুদ্র প্রকল্প হিসেবে শুরু হয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাতা জনাব সাইফুল ইসলাম রবিনের দূরদর্শী নেতৃত্বে আজ পরিণত হয়েছে বাংলাদেশের অন্যতম জাতীয় এমএফআই হিসেবে। বর্তমানে বীজ কাজ করছে দেশের 55টি জেলার 7800টিরও বেশি গ্রামে, যার রয়েছে 24টি জোন, 52টি সাব জোন এবং প্রায় 350টি ব্রাঞ্চ। যাত্রা শুরু থেকেই বীজের লক্ষ্য একটাই,
এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে নারী ও পুরুষ একসঙ্গে পরস্পরের মর্যাদা রক্ষা করে নিজেদের অবস্থান থেকে এগিয়ে যাবে উন্নত ও টেকসই জীবনযাত্রার পথে। বিজ 5টি অংশগ্রহণমূলক ও সমন্বিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বিজের প্রধান এবং অন্যতম একটি কার্যক্রম হল বিজ ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচি, যা কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা এই 4টি গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মসূচির সাথে সমন্বিতভাবে কাজ করে। এই 5টি কর্মসূচি একত্রে গড়ে তুলেছে বিজের আদর্শ বাড়ি মডেল, যেখানে টেকসই আয়, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা সবই নিশ্চিত হয় একই ছাদের নিচে। প্রতিটি উদ্যোগেই জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করা হয়। এটাই বিজের বিশেষত্ব, একটি সমন্বিত ও টেকসই সমাজ গঠনের পথ চলা। বিজ মাইক্রোফাইন্যান্স কর্মসূচি কেবল ঋণ প্রদান করে না, এটি মানুষের ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাকে জাগিয়ে তোলে, ব্যক্তিকে আত্মনির্ভর হতে সহায়তা করে, বিশেষ করে নারীদেরকে। ঋণের সঙ্গে সঙ্গে বিজ নিশ্চিত করে সঞ্চয়ের সুবিধা, আর্থিক প্রশিক্ষণ আর আত্মবিশ্বাস, যার মাধ্যমে পরিবারগুলো নিজেরাই গড়ে তোলে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। বিজ কৃষকদের পাশে দাঁড়িয়ে আধুনিক প্রযুক্তি, প্রয়োজনীয় উপকরণ, বৈচিত্র্যময় ফসল উৎপাদন, মাছ চাষ ও পশুপালনের সময়োপযোগী প্রশিক্ষণ দিয়ে তাদের আয় বৃদ্ধি ও পারিবারিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জলবায়ু সহনশীল চাষাবাদ ও উদ্ভাবনী পদ্ধতি গ্রহণ করে বিজ গড়ে তুলছে এমন এক কৃষক সমাজ যারা শুধু উৎপাদনই নয়, চিন্তায়, জ্ঞানে টিকে থাকার শক্তিতে হয়ে উঠছে আধুনিক ও সচেতন। বিজ মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন এবং HIV/AIDS প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা তৈরি করে চলেছে। গর্ভকালীন পরামর্শ থেকে শুরু করে প্রসবপূর্ব ও প্রসব পরবর্তী যত্ন, টিকাদান ও পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ, এইসব সেবার মাধ্যমে আমরা প্রতিটি পরিবারে স্বাস্থ্যসেবা নিশ্চিত করছি। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর সহযোগিতায় পরিচালিত বিডি রুরাল ওয়াশ ফর HCD প্রকল্প বীজের পরিচ্ছন্নতা ও স্যানিটেশন উন্নয়নের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে। বীজ বিশ্বাস করে শিক্ষা শুধু পাঠ্য বইয়ে সীমাবদ্ধ নয়, এটি একটি সমাজ পরিবর্তনের শক্তি। প্রাক প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও যেন পিছিয়ে না পড়ে, সেদিকে বিশেষ নজর দেয় বীজ। বাংলাদেশের কিছু প্রত্যন্ত অঞ্চলে বীজ পৌঁছে দিয়েছে শিক্ষার আলো, যা বদলে দিয়েছে সেখানকার অসংখ্য শিশুর জীবন। এভাবেই ক্ষুদ্র ঋণ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা এই 5টি কর্মসূচির মাধ্যমে বীজ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ক্লাইমেট নিয়ে কাজ করছেন, হেলথ নিয়ে কাজ করছেন এবং প্রথম থেকে এডুকেশন নিয়ে কাজ করছেন। এই যে ডেভেলপমেন্ট বা সোশ্যাল ডেভেলপমেন্ট কাজগুলো, এর সাথে আপনারা মাইক্রো ফাইন্যান্স তো অনেকটা, সেখানে আপনি ইনকাম সারপ্লাসের বিষয় আছে, আর্নিংয়ের বিষয় আছে, আর আপনার ডেভেলপমেন্ট কাজগুলোতে আসলে আর্নিংয়ের বিষয় মুখ্য নয়। এই দুটাকে আপনারা ট্র্যাক করে কোনটাকে কীভাবে প্রাধান্য দিচ্ছেন? এখানে মাইক্রো ফাইন্যান্সটা অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টের জন্য একটা বড় ইন্টারভেনশন। এটা প্রাতিষ্ঠানিক সাস্টেনেবিলিটি, যেটা যে আমি যদি প্রতিষ্ঠান হিসেবে সাস্টেন করতে চাই, আমার তো একটা রেগুলার ইনকাম লাগবে, এটার জন্য একটা বিগ ফোকাস। অন্যদিকে আমার যেহেতু আরেকটা বটম লাইন হলো যে দারিদ্র্য বিমোচন। এখন দারিদ্র যে লোকগুলি, মার্জিনাল যে লোকগুলি, তাদেরকে যদি আপনি দারিদ্র চক্র থেকে বের করতে চান, তারে আরও কিছু সাপোর্ট সার্ভিস আপনাকে প্রোভাইড করতে হবে। যে কারণে হেলথের সাপোর্ট, এগ্রিকালচার টেকনোলজি সাপোর্ট, তাদের ছেলেমেয়েদের স্কুলে যাওয়া, ক্লাইমেট ইস্যু, আরও অনেকগুলি ইস্যু। PKSFও কিন্তু প্রথম দিকে এতটা ডাইভার্সিফাইড ছিল না, পরে আস্তে 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 আপনার অনেকগুলি ইন্টারভেনশন তারা ইন্ট্রোডিউস করছে, যাতে করে দারিদ্র্য বিমোচনটাকে আরেকটু এক্সপিডাইট করা যায় এবং ডেভেলপমেন্টটাকে যেন আরেকটু সাস্টেনেবল করা যায়। একটা মানুষকে যদি আমি একটা সার্টেন লেভেলে নিতে চাই এবং তাকে যদি সাস্টেন করাইতে চাই, তাহলে তার যে নিডস যেগুলি আছে অথবা অ্যাসোসিয়েটেড ইস্যু যেগুলি আছে তার, সেগুলিতেও যেন আমরা একটা সাপোর্ট দিতে পারি, তার লাইফটা যেন কমফোর্টেবল হয় এবং সেই জন্য একটু টেকসই হতে পারে। যে টেকসই উন্নয়নের দিকে আমরা যাচ্ছি, তো টেকসই উন্নয়ন তো শুধু মাইক্রো ফাইন্যান্স দিয়ে হবে না। তার কাছে মাইক্রো ফাইন্যান্সের সাথে আদার্স যে ইস্যুগুলি আছে সেগুলোকেও আমাদের অ্যাড্রেস করতে হবে আমাদের ক্যাপাসিটির আলোকে
এবং আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টেকনিক্যাল সাপোর্টটা নিই, যেমন পিকেএসএফও আমাদেরকে অনেক রকমের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে, যেগুলির কারণে আমরাও আবার ক্যাপাবল হচ্ছি। আমরা আবার আমাদের কাস্টমার বা আমাদের মেম্বার যারা সম্মানিত তাদেরকে আমরা ক্যাপাবল করছি। আপনারা ব্যাংক থেকে ফাইন্যান্স পাচ্ছেন সম্ভবত এবং পিকেএসএফ থেকেও পাচ্ছেন, দুইটাকে আপনারা কিভাবে দেখছেন? পিকেএসএফ এর ফাইন্যান্সিং যেটা, এটা তো ইউনিক। এই দেশে মাইক্রো ফাইন্যান্সের যে আজকে যে অবস্থাটা দেখা যাচ্ছে বা পরবর্তীতে যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আসছে, এটা অ্যাবসলিউটলি পিকেএসএফ এর বিশাল অবদান। এবং আজকে এখানে ফজলুল কাদের ভাই আছেন, ওনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা, উনি আজকে এমডি, এবং ওনাদের যে পরিশ্রম এবং ওনাদের যে চিন্তা, এটাই অ্যাকচুয়ালি আজকে এটাকে একটা সেক্টর হিসেবে রূপ দিছে। এবং ওনারা আমার দেখা 1 লক্ষ টাকা দিয়ে একটা প্রতিষ্ঠানকে সাপোর্ট দিয়ে তাকে এখন বিলিয়ন টাকায় নিয়ে গেছে সহযোগী হয়ে। এই যে একটা বিরাট বিষয়, এবং ইনস্টিটিউশনগুলিকে যে ওনারা সাপোর্ট দিয়ে এই জায়গায় আনছে, কাজে পিকেএসএফের যে অবদান, স্বচ্ছতা, এটা বিশাল এই সেক্টরের জন্য। একটু কি আমাদেরকে বলবেন সিডিএফ কে কিভাবে আপনারা সহযোগী প্রতিষ্ঠান হিসাবে দেখতে চান এবং আপনারা সিডিএফ থেকে কি আশা করেন? মাইক্রো ক্রেডিট কিন্তু একা কাজ করে না। ক্রেডিট ক্যানট ক্রিয়েট ম্যাজিক if a number of things do not happen together in a concerted manner. তো এই জন্য ক্রেডিটটাকে আমরা আরও ইফেক্টিভ করার জন্য নানা অনুষঙ্গ এর সাথে যুক্ত করেছি, এবং এটা ক্রমাগত আমরা শিখছি। ক্লাইমেটিক রিস্ক, হেলথ রিলেটেড রিস্ক, আরও নানা রিস্ক আছে। এটা বানরের 7 হাত উঠে 6 হাত নেমে যাওয়া। আপনারা কিন্তু সব নিয়ে কাজ করছেন। তো আমরা একটা সমন্বিত এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করছি। যেরকম চোখ নিয়ে আমরা অরবিজের সাথে একটা করেছি, 1 লক্ষ মানুষের ক্যাটারাক্ট অপারেশন ফ্রি করে দেওয়া হবে গরিব মানুষের, আর প্রায় 1 মিলিয়ন হাউসহোল্ডের চোখের পরীক্ষা করা হবে। আমরা প্রিভেন্টিভ হেলথ কেয়ার, কারণ গরিব মানুষের অসুখ হলেই কিন্তু তার বানের জলের মতো পয়সা খরচ হয়ে যায়, না হওয়াই উত্তম। সিডিএফ হচ্ছে সবচেয়ে বড় নেটওয়ার্কিং এজেন্সি বাংলাদেশের। অনেকগুলো ইস্যু আছে যেগুলো শুধুমাত্র ল রুলস এগুলো দিয়ে হয় না, এগুলো হচ্ছে কনসেনসাস, কালচারাল কনসেনসাস, সোশ্যাল কনসেনসাস হয়েছে অনেক পরে, এবং এগুলো একটা কন্টিনিউয়াস প্রসেস। আর প্লাস এইসব নানা রকমের যেটা রোল আছে যেগুলো আমাদের মতো ফর্মাল প্রতিষ্ঠানের কার্যক্রমের ভিতরে পড়ে না। কাজে এখানে পরস্পর সহযোগিতামূলক একটা সাইনার্জিস্টিক একটা সম্পর্ক করার প্রয়োজনীয়তা আছে, এবং বিশ্বে কিন্তু এই জাতীয় প্রতিষ্ঠান, এটা কমার্শিয়াল সেক্টরেও আছে। ফেডারেশনগুলো কি করে পরস্পর সহযোগিতা এগুলো আছে। কাজে সে অর্থে সিডিএফ একটা খুব পজিটিভ ভূমিকা রাখতে পারে, রিঅ্যাক্টিভ না, প্রোঅ্যাক্টিভ ভূমিকা। যদি আমরা আমাদের সোশ্যাল গোল রাখি, সোশ্যাল গোল আর সাস্টেইনেবিলিটি গোলের ভিতরে কিন্তু আমাদের একটা কনফ্লিক্ট আছে ইনবিল্ট। তো এটাকে হারমোনাইজ করে একটা জায়গায় ব্যালেন্স করা দরকার, যাতে করে আমার সবচেয়ে বেশি 2 গোলই অ্যাচিভড হয়। সিডিএফের উচিত হচ্ছে একটা সাইনার্জিস্টিক রিলেশনশিপ ফর্মাল যে প্রতিষ্ঠানগুলো, এমআরএ এবং পিকেএসএফ এবং অন্যান্য ব্যাংক, এদের সাথে যাতে একটা সোশ্যাল গোল অ্যান্ড সাস্টেইনেবিলিটি গোলগুলো যাতে পূর্ণ হয়, তার মধ্যে যদি কোনো গ্যাপ থাকে সেই গ্যাপটা পূরণে সহায়ক শক্তি হিসাবে কাজ করা। ইকবাল ভাই, যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হওয়ার অনেক আগ থেকে আপনি মাইক্রো ফাইন্যান্স করছেন, তখনকার সময় মানে বিফোর এমআরএ, তখন মাইক্রো ক্রেডিটকে কীভাবে দেখেছেন আর এখন কিভাবে দেখছেন? যেই টাইমটা এসে এমআরএ ইনিশিয়েট হলো, আমরাই চিন্তা করা শুরু করলাম যে না, আমরা যদি আরও বড় হইতে চাই তাহলে একটা রেগুলেশন লাগবে। আর উইদাউট রেগুলেশন, যেখানে পাবলিক ফান্ড আমরা ডিল করতেছি এবং পাবলিকের ডিপোজিট নিচ্ছি, লং টার্ম নিচ্ছি, শর্ট টার্ম নিচ্ছি, এবং এই জিনিসগুলি যদি কোনো কারণে একটু এদিক সেদিক হয় তাহলে টোটাল সেক্টরের উপর একটা এফেক্ট হবে। তার মানে একটা ইম্পর্টেন্স রয়েছে, এটা আপনি এই ইম্পর্টেন্সটা আমরা সেক্টর থেকে বুঝেছি। রেগুলেশন কিন্তু এই সেক্টরটাকে বড় করছে আনডাউটেবলি। একদিকে পিকেএসএফ একটা ক্যাপাসিটি বিল্ডিং প্রসেসে একটা স্টেজ পর্যন্ত নিচ্ছে, পরে যখন রেগুলেশন আসলো তখন কিন্তু দেখেন আজকে সেক্টরটা কত গুরুত্বপূর্ণ এবং সেক্টর কতটা গ্রো করছে। এখন যেটা দরকার যে রেগুলেশনটা আসলে নন প্রফিট অর্গানাইজেশন, তো আমরা নন প্রফিট অর্গানাইজেশনে মাইক্রো ফাইন্যান্স করছি। এখানে অনেক রকমের রিসোর্স, সম্পদ তৈরি হচ্ছে, আমরা ক্যাপিটাল ফরমেশন হচ্ছে,
এটাকে রাইট ট্র্যাকে কীভাবে রাখা যায়, এবং রাইট ট্র্যাকে রাখার জন্য আমাদেরকে এখন আরেকটা রোল নিতে তার মানে আগে যে অবস্থা ছিল এখন নিশ্চয়ই অবস্থা অনেক ভালোর দিকে, শ্রমিকদের দিকে, এবং এটাই আসলে আমাদের পাওয়ার দরকার ছিল। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। পিকাসেফের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব ফজলুল কাদের, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং একই সাথে ইকবাল ভাই, আপনাদের তো সময় বলতে আসলে দিন রাত নেই, মাইক্রো ক্রেডিট সেক্টরে তাই হয়। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার মাধ্যমে আমাদের মাইক্রো ক্রেডিট সেক্টর অনেক ধারণা পেয়েছে, অনেক জ্ঞান পেয়েছে। সেই জ্ঞানের আলোকে নিশ্চয়ই মতবিরোধ দূর করে এগিয়ে যাবে, এটি আমাদের বিশ্বাস। এবং আবার যখন আপনাদের সাথে দেখা হবে, ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।